বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দ্র দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনি শুনবেন লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে একটি হারিম করা ভয়ের গল্প, বউরানী। আজকে গল্পটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনারা কিন্তু আমাদের গল্পগুলোকে এখন ইউটিউব ছাড়াও শুনতে পাবেন আমাদের স্পটিফাইতেও। আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ইউটিউবে ছাড়াও স্পটিফাইয়ের যে লিঙ্ক আছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যান এবং ওখান থেকে আমাদের স্পটিফাই অ্যাকাউন্টটাকেও ফলো করে দিন। বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প। আজ আপনারা শুনবেন সঙ্গীতা চৌধুরীর কলমে বউরানী। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছে আমি দীপেন্দ্র দাস, পোস্টার ডিজাইনে শুভদীপ ব্যানার্জি এবং আজকে সাউন্ডে রয়েছে ফিনিক্স। আপনারা এই গল্পটা শুনে যদি ভালো লাগেন একটু কমেন্ট করে দেবেন। কমেন্টের সেকশনের পাশে যে হাইপ সেকশনটা আছে ওখানে ক্লিক করে একটু হাইপ করবেন ভিডিওটাকে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আলাদা করে কিছু বলার নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, সঙ্গীতা চৌধুরীর কলমে হারিম করা একটি ভয়ের গল্প, বউরানী। গ্রীষ্মের প্যাচ প্যাচে এক সন্ধ্যায় আকাশ কালো করে বৃষ্টি নামল। তারপর শুরু হলো ঝড় আর বজ্রপাতের দাপট। বৃষ্টির একটানা শব্দ আর বজ্রবিদ্যুতের চমক শুনে মনে হলো প্রলয় যেন আর বেশি দেরি নেই। হঠাৎ বহু দূরের এক বনের মধ্য থেকে বৃষ্টির ফোঁটাগুলো মাটির একটা জায়গায় ঘন হয়ে পড়তে থাকলো। বেশ কিছুক্ষণ পর দেখা গেল সেখানকার মাটি আলগা হয়ে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো চকচক একটা জিনিস। অন্ধকারের মধ্যে সেই জিনিসটা ঠিক কী তা ঠাউর করা যায় না, কিন্তু ঠিক তার পরক্ষণে এক অদৃশ্য শক্তির প্রভাবে মাটিটা আবার আগের মতো বুঝে এলো, আর একটা অজানা আতঙ্কে ভরে গেল চারপাশ। গ্রামের নাম নীলকণ্ঠপুর। গ্রামের মাঝখানে সেখানের রাধা গোবিন্দের মন্দির রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে জমিদার বাড়ি। সিংহদুয়ার অতিক্রম করলেই একটি পাথরের ফলকে জমিদার বাড়ির পূর্বপুরুষদের নামের তালিকা চোখে পড়ে। অন্যান্য দিনে জমিদার বাড়ির এই সিংহদুয়ার পেরোতে গেলে গ্রামের মানুষদের কত সাধ্য সাধনা করতে হয়, কিন্তু আজকের দিনটা অন্য। গত রাতে জমিদার সুবর্ণমোহন রায়চৌধুরীর বড় ছেলে অভীন্দ্রমোহনের বিয়ে হয়েছে, তাই আজ বধূবরণ। স্বাভাবিকভাবে এই পুরো জমিদার বাড়ি আজ আলোর রোশনাইতে সাজানো। সারাদিন ধরে সানায়ের সুর এবং সঙ্গীত শিল্পীদের গানের সুরে জমে উঠেছে নীলকণ্ঠপুরের আকাশ বাতাস। ঝি চাকর বাকর থেকে শুরু করে জমিদার বাড়ির লোকেরা প্রত্যেকেই চোরকির মতো ছুটে বেড়াচ্ছে আজ। কই অন্নদা, এসো এদিকে, এই জিনিসটা নিয়ে যাও দেখি। বলি ও বিশু, চারদিকে নজর রাখিস যেন। বিয়ে অনুষ্ঠান বলে কথা, কোথাও যেন কোনো ত্রুটি না হয়। এই বংশের একটা নাম আছে তো। বরাবরই খামখেয়ালি প্রকৃতির এই মানুষটিকে তার বাবা যখন সংসারের বাঁধনে বাঁধতে পারলেন না, তখন হুমকি দিয়েছিলেন ছেলে বিয়ে না করলে তাকে জমিদারি দেবেন না। রমেন্দ্রমোহন কিন্তু জমিদারির জন্য বিয়ে করেননি। ভাইয়ের হাতে বড় জমিদারি চলে গেল, তিনি টু শব্দ করেননি। তবে নিন্দুকেরা বলেন, অন্ধের কিবা দিন কিবা রাত। যে ভাই দাদার পরামর্শ ছাড়া হাঁটেন না, তাকে জমিদারি ছাড় আর না ছাড়া সমানই হবে। সত্যি, জমিদার মশাই অমরেন্দ্রমোহনের দাদা অন্তপ্রাণ। ছেলের বিয়ের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দাদার পরামর্শকে মাথায় রেখেছেন। নিজে বিয়ে দিতে গিয়েছেন আর বাড়িতে রেখে গিয়েছেন দাদাকে। তাই বিয়ের পর বধূ বরণ থেকে শুরু করে বউ ভাতের যাবতীয় জোগাড়ের দায়িত্ব রমেন্দ্রমোহনের। সকাল থেকে কখনো বাড়ির কাজের যে মোক্ষদা, কখনো ভুবন লেঠেলকে একের পর একটা নির্দেশ দিয়েই যাচ্ছেন তিনি। অন্দরমহলের দিকটা সামলাচ্ছেন জমিদার গিন্নি এবং তার বড় মেয়ে। জমিদার গিন্নি বরদা সুন্দরী তার বড় মেয়ে সুবর্ণলতাকে তাগাদা দিচ্ছেন, তাড়াতাড়ি করতে বলছেন, কারণ এক্ষুনি লোকজন চলে আসবে। হ্যাঁ মা, এই তো দেখো না, তখন থেকে প্রদীপটা জ্বালানোর চেষ্টা করছি, কোথাও এতটুকুও হাওয়া নেই।
তবু বারবার নিভে যাচ্ছে। বরদা সুন্দরী বড় মেয়ের কথায় প্রদীপের দিকে তাকিয়ে দেখলেন প্রদীপ ভর্তি টলটল করছে ঘি। সুন্দর করে তার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে সলতে। কোথাও এতটুকু বাতাস নেই, অথচ চেষ্টা করেও প্রদীপ ধরানো যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। সত্যি তুই আর কাজ শিখলি না, বুঝেছিস তো? এই দেখ জ্বললো তো, সব কিছু একটু স্থির হয়ে করতে হয়। এমন সময় বাইরে থেকে জমিদার মশাইয়ের আওয়াজ শোনা গেল। কোথায় গেল তোদের গিন্নিমা? তাকে বল আমরা চলে এসেছি, নতুন বউ এসেছে। সে কি এই দৌড়েই পড়ে থাকবে? বরদা সুন্দরী প্রদীপ নিয়ে ছুটতে ছুটতে সদরে গেলেন। তারপর প্রদীপের আলোয় নতুন বউয়ের মুখ দেখলেন। নদিয়ার এক সম্ভ্রান্ত জমিদার বাড়ির মেয়ে হৈমন্তী। যেমন রূপ তেমনই সুমিষ্ট গানের গলা। যুবক অভিন্দ্রের সাথে বেশ ভালোই মানিয়েছে হৈমন্তীকে। দেখে চোখ যেন জুড়িয়ে যায় সকলে। সকলে দেখে ধ্বনি ধ্বনি করল। ঘরের মধ্যে গুঞ্জন উঠল। সেই গুঞ্জন শুনে বেশ খুশি হয়ে গেলেন বরদা সুন্দরী। 10টা সম্বন্ধ ভেঙে তিনি এই মেয়েকে পছন্দ করেছিলেন যখন, তখনও তার মনের মধ্যে সংশয় ছিল তার ভাসুর ঠাকুর বিয়েতে মত দেবেন কিনা, ছেলে কি বলবে। অবশেষে তার মত এবং ছেলের পছন্দ হওয়ার খবর শোনা থেকেই তিনি আহ্লাদে আটখানা হয়ে গিয়েছেন। তার নিজের মেয়েরা যথেষ্ট রূপবতী হলেও তার বৌমার রূপের গুণের যে তুলনা মেলা ভার, তা প্রথম দিন দেখেই তিনি বুঝতে পেরেছিলেন। দেখি মা, একটু মিষ্টি মুখ যে করতে হবে, নিয়ম আছে তো। হৈমন্তী লাজুক হেসে শাশুড়ির হাতে ধরা মিষ্টিতে অল্প একটু কামড় দিয়ে নিল। বরদা সুন্দরী পাশে দাঁড়ানো তার বড় মেয়ে সুবর্ণলতা বলল, বহু, তোর মুখটা তো ভারী মিষ্টি রে। দেখে মনে হচ্ছে মায়ের এই লক্ষ্মী প্রতিমায় রূপ ধরে এসেছে। আমার বাড়ির বউ বলে কথা, তাকে তো এমন হতেই হবে। কই মা, নাও দুধের আলতাতে পা ফেলে বাড়ির ভিতরে এসো দেখি। সাবধানে পা ফেলবে কেমন? আগে বাম পা, তারপরে অন্দর দিয়ে সোজা চলে যাবে অন্নপূর্ণার হেসেলে। সেখানে ভরা হেসেল পেন নাম করে তারপর তোমাকে নিয়ে তোমার ননদিনী কড়ি খেলার জায়গা নিয়ে যাবে। তুমি কিন্তু কোনো কিছুতে আপত্তি করবে না। এই বাড়ির অনেক নিয়ম কানুন আছে, বুঝলে? হৈমন্তী ঘাড় নাড়ল। তার মুখে ফুটে উঠল হালকা হাসি। তারপর আস্তে আস্তে দুধে আলতায় পা দিয়ে সে অন্দর মহলে প্রবেশ করল। হৈমন্তী এমনিতে মুখচড়া স্বভাবের, বড্ড বেশি লাজুক। তারপরে এই সংসারে আজ সে কোণে বউ। আরও বেশি লজ্জা পেয়ে সে যেন গুটিয়ে গেল। তারপর ঘুমটার ফাঁক দিয়ে দেখতে লাগলো পুরো বাড়িটাকে। তখনই তার মনে হলো এই বাড়ির মধ্যে কিছু একটা আছে। এই বাড়ির ইট কাঠ পাথরের মধ্যে থেকে যেন কেউ যেন তাকে হাত বাড়িয়ে ডাকছে। ফিসফিস করে কেউ যেন বারবার তার নামটাই ধরে যাচ্ছে অনবরত। হৈমন্তী, হৈমন্তী। নিজের নাম শুনে হকচকি তাকালো হৈমন্তী চারিদিকে। বরদা সুন্দরী বউকে উদ্বিগ্ন হয়ে চারিদিকে তাকাতে দেখে কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে? কিছু বুঝছো? আমাকে বলো দেখি। না, মনে হলো কেউ ডাকছে। এমনটা হয় মা, এমন দিন আমাদেরও ছিল। বাপের ঘর ছেড়ে এই তো সবে এখানে এলে। এমন এখানে কটা দিন এখন হবে। বাপ মায়ের ডাকটা বারবার কানে বাজবে, মনে হবে তারা যেন ডাকছে তোমার নাম ধরে। তারপর দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সুবর্ণলতা এগিয়ে হৈমন্তীর হাতটা ধরে তাকে দুধে আলতে পা দিতে বলল। ঠিক সেই সময় রাজবাড়ির দালানে একটা কালো কুচকুচে পাখি উড়ে গেল কোথা থেকে। হৈমন্তী লক্ষ্য করল পাখিটার চোখ দুটো টকটকে লাল। বেশ ঘাবড়ে গেল হৈমন্তী, কিন্তু কাউকে বলল না। সমস্ত নিয়ম পালন করে তার নতুন সংসারে সে প্রবেশ করল। এরপর ননদিনী সুবর্ণলতা তাকে টেনে নিয়ে গেল নিজের ঘরে। সেখানে নানান রকমের খেলা হলো। সেগুলো খেলতে খেলতেই তার হঠাৎ মনে হলো কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে, আবার কখনো আর্তনাদ করে উঠছে।
পরক্ষণে তার মনে হলো তার ঠিক পেছনে বসে কেউ তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তখন তার চোখ চলে গেল বারান্দার দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের তৈলচিত্রগুলোর দিকে। এক মনে সেগুলোর দিকে তাকাতে তাকাতে তার মনে হলো এই বাড়িতে আসার পর থেকে এমন কেন হচ্ছে তার সাথে? এখানে কি কেউ আছে যে তাকে ভয় দেখাচ্ছে, নাকি নতুন ঘরে এলে এমনই ভয় হয়? কাকে বলবে সেই কথা? সবাই তো শুনলে হাসবে। ঠিক সেই সময় সুধাময়ী তার কোলে এসে বসল। তারপর পাকা বুড়ির মতো বলল, এই আমি তোমার কে হই বলো তো? হৈমন্তীর মুখটাকে কাজুমাজু করে সুধার মতো সুর করে বলল, চিনি না তো বাপু তোমাকে। কে হও তুমি? সুধা তখন চোখটা গোল গোল করে বলল, সে কি, তুমি জানো না আমি তোমার সৌর ঠাকুরের মেয়ে হই তো? সুধার কথা শুনে হৈমন্তী হাসি পেলেও সে হাসিটাকে চেপে বলল, এই তো বড়দি আমার পাশেই বসে রয়েছে। মেজদির কথাও আমি শুনেছি, তবে সে তো এই বিয়েতে আসতেই পারেনি। তুমি তো পুচকে মেয়ে, আমার থেকেও বয়সে ছোট। সুধা তখন বিজ্ঞের মতো মুখের মধ্যে রাগ দেখিয়ে কোমরে হাত দিয়ে বলল, পুচকে তো হবই, আমি যে এই বাড়ির সকলের ছোট। তোমার কর্তা আমার সেজ দাদা হয়। আমি নতুন বউ হই না, আমি তোমার বৌঠান হই। আমাকে আজ থেকে বৌঠান বলে ডাকবে, বুঝলে ছোট ননদিনী? বেশ, কিন্তু তুমি কিন্তু আমায় মান্যি করে চলবে, হ্যাঁ? আমি কিন্তু তোমার সৌর ঠাকুরের মেয়ে হই। একদম, তোমাকে মান্যি করব না তো কাকে করব? বৌভাতে রাত্রে হৈমন্তী সদা হাস্যময় মুখ, মিষ্টি অথচ অভিজাত্যপূর্ণ আচরণ দেখে গ্রামের ঘরের সকলেই ধন্য ধন্য করল। সত্যি জমিদার মশাইয়ের বৌমা বড় লক্ষ্মীমন্তর হয়েছে। একদম গিন্নিমার মতোই মনে হচ্ছে, তাই না? তা যা বলেছ ভায়া, গিন্নিমা আমাদের কাছে সাক্ষাৎ অন্নপূর্ণা। আর এই নতুন বউকে সত্যিই দেখে মনে হচ্ছে সে যেন লক্ষ্মীর রূপ ধরেই এসেছে। তাছাড়া সিজকর্তাকেও তো কার্তিক ঠাকুরের মতোই মানাচ্ছে। সকলে হৈ হৈ করে আনন্দ করে কাটিয়ে দিল সেই সময়টা। তারপর বৌভাতের রাত্রে অবীন্দ্রমোহন যখন কাছে এলো, তখন সে বুঝল অবীন্দ্রমোহনের মধ্যে আভিজাত্যের থেকেও বেশি রয়েছে আধুনিকতার ছোঁয়া। প্রথম রাত্রে সে হৈমন্তকে বেশ কিছু বিদেশি বই দিয়ে বলল, এই আপনি আগে ছাড়ো তো, সে বাইরের লোকের সামনে বলতে হলে বলবে, ঘরের ভেতর বলবে না আমায়। আমার একদম ভাল লাগে না এগুলো। তুমি করে বলবে আমায় আজ থেকে। বেশ। শুধু বেশ বললেই হবে না, কাজে করে দেখাতে হবে। আমাদের এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তোমাকে চিনতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে। মা তো তোমাকে আস্তে আস্তে অন্দরমহলের দায়িত্ব দিতে চাইছেন। ওনারও তো বয়স হচ্ছে। আমার দুই দিদির মধ্যে বড়দি মাঝে মধ্যে আসে, মেজদি তেমন একটা আশা হয় না। তোমাকে কিন্তু সবটা সামলে নিতে হবে। ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলেছিল হৈমন্তী, কিন্তু ভেতর ভেতর ভয়ও করেছিল তার। আমি পারবো তো সব কিছু সামাল দিতে। এই প্রথম তার মনে হয়েছিল। বিয়ের আগে ঠাকমা একদম ঠিক কথাই বলেছিল, শোনো মেয়ে, জমিদার বাড়ির মেয়ে আর জমিদার বাড়ির বউ কিন্তু এক জিনিস নয়। অনেক দায়িত্ব, চাবির গোছার অনেক ভার, প্রত্যেকটা পা বুঝে শুনে ফেলতে হয়। হৈমন্তীকে অন্যমনস্ক দেখে অবীন্দ্র তাকে কাছে টেনে নেয়। যতদিন এগোতে থাকে হৈমন্তী বুঝতে পারে অবীন্দ্রকে বাইরে থেকে দেখতে যতটা কঠিন মনে হয়, ভেতর থেকে সে ততটা নয়। অবীন্দ্রকে ভালো লাগলেও রায়চৌধুরী বাড়ির পরিবেশের মধ্যে থাকা থমথমে ভাবটা তার কিছুতেই ভালো লাগতো না। একদিন দুপুরবেলায় সে চুল বাঁধতে বাঁধতে ভাবছিল, অদ্ভুত বিষয়, প্রথম যেদিন এই বাড়িতে এলাম সেদিনের দেখা ওই কালো কুচকুচে পাখিটা ছাড়া আর কোনোদিন এই বাড়ির উঠোনে বা ছাদে কোনো কাকও বসতে দেখলাম না। এরা কি ঘরের ধরে কিছু দিয়ে রাখে যাতে পাখিটা কি না আসে? কিন্তু তাহলে সেদিন যে হবে, হয়তো সেদিন বিয়ের অনুষ্ঠানের সময় ভুলে গিয়েছিল। সুধা এসে তাকে জড়িয়ে ধরল আর খিলখিল করে হেসে বলল,
সে তো দেখতেই পাচ্ছি নিজের চোখে। এসো। একমাত্র সুধাই এই দম বন্ধ করা পরিবেশের মধ্যে তাকে এক মুঠো স্বস্তির বাতাস ফিরিয়ে দেয়। কখনো সে বৌঠানের গলা জড়িয়ে ধরে বলতো, এই আমি গাছ থেকে কাঁচা আম পেড়ে বিট নুন দিয়ে মেখেছি, খাবে? কখনো আবার বলতো, চলো আজ পুকুর ঘাটে যাই, তুমি সেখানে গিয়ে আমার মাথায় বেশটি করে গন্ধ তেল দিয়ে দেবে। আবার কখনো হৈমন্তী তাকে রাগিয়ে বলতো, কাল রাতে তো মায়ের কাছে বেশ গল্প শুনলে একা একা, আমাকে শোনাও দেখি সে রাজপুত্তরের গপ্পটা। এরকমই একদিন সুধা এসে হৈমন্তীকে পিছন থেকে জাপটে ধরে বলল, চলো না আজ ওই শিলনোড়ার জঙ্গলটা থেকে ঘুরে আসি। আমি কিছু খাবার কোলে বেঁধে নিয়েছি, দুজনে মিলে চড়ুই ভাতি করে আসবো। আধার নামার আগেই ফিরে আসবো চুপি চুপি। এরপর সুধার কথায় দুজনে মিলে চলে গেল শিলনোড়া জঙ্গলের দিকে। বেশ কিছুটা যাওয়ার পরে হৈমন্তীর পায়ের কাছে কোনো একটা জিনিস বেঁধে গেল। হৈমন্তী সেটা তুলে দেখল একটা সোনালি রঙের জল করা নুপুর। সোনার নূপুর বৌঠান? সোনা নয়, রূপোর, তার উপর জল ধরানো। কি সুন্দর দেখতে গো, আমি পরবো? না সুধা, এটা যার সে জানতে পারলে তো কষ্ট পাবে। তুমি এটা আমাকে দাও, আমি রেখে দিচ্ছি, তোমার সেজদাকে দেব। উনি ঠিক খুঁজে এটা যার তার কাছে পৌঁছে দেবেন। না, এটা আমি রাখি। সুধা, এমন করলে কিন্তু আমি আর কখনো তোমার সঙ্গে খেলবো না। বড় দিদির মতো আমিও তোমাকে কিন্তু খুব বকবো। দেখো, অন্যের জিনিস না বলে নিতে নেই। বেশ, দিচ্ছি। হৈমন্তী তখনকার মতো নুপুরটা নিজের কোমরে গুজে নিল। সেদিন আর চড়ুইভাতি করা হলো না। নুপুরটা হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ মেঘলা হয়ে এলো, আর হৈমন্তীর চোখের পাতাটাও যেন ভারী হয়ে এলো। হৈমন্তী অবাক হয়ে ভাবল, এই ঘন্নি দুপুরে ঘুম পাচ্ছে কেন? তারপর সে সুধাকে বলল, ঘরে চলো, বৃষ্টি এলে সবাই কিন্তু আমাদের খুঁজবে। না পেলে দুজনকেই বকা খেতে হবে বাবা মশাইয়ের কাছে। চলো চলো। সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে গেট গোড়ায় একটা টুলে বসে পান পাতায় খয়ের দিচ্ছিল বিশু। বহু বছর ধরে জমিদার বাড়িতে সে কাজ করছে। জমিদারদের সঙ্গে থেকে থেকে সব রকমের নেশায় প্রায় আয়ত্ত করে ফেলেছে সে। তবে এই পান আর খয়ের নেশাটা তার অত্যাধিক। হঠাৎ তার মনে হলো চারপাশটা যেন চুপ করে অন্ধকার হয়ে এলো। এই কি ব্যাপার হলো? এমনটা তো পাহাড়ে হয় শুনেছি, এভাবে আবার হুট করে সন্দেহ হয় নাকি? বিশুর মনে হলো কেউ যেন তার নাম ধরে ফিসফিস করে ডাকছে। পিছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পেল না, আর কাউকে দেখতে না পেয়ে আবার নিজের কাজে মন দিল সে। ঠিক এই সময় সে দেখতে পেল কালো ধোয়ার মতো কিছু একটা কুণ্ডুলি পাকিয়ে তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতে সে লক্ষ্য করলো এই জিনিসটা কি। একটা কালো কুচকুচে পাখি, যার চোখ দুটো লাল টকটকে। ঠিক পর মুহূর্তেই পাখিটা তার আকার বদল নিল। ভয়ে পান পাতা ফেলে চিৎকার করতে লাগলো বিশু। ঠিক সেই মুহূর্তেই সে লক্ষ্য করল তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাতের স্পর্শ। সন্ধ্যাবেলায় অবীন্দ্রকে নূপুরটি দেখালো হৈমন্তী। তারপর নূপুরটির বিষয়ে সব কথা খুলে বলল। নূপুরটি দেখে অবীন্দ্র বেশ অবাক হয়ে গেল, কারণ এরকম নূপুর এই রাজবাড়িতে এর আগে কখনো কেউ পড়েনি। যতক্ষণ না নূপুরটির আসল মালকিনের খোঁজ পাওয়া যাচ্ছে, ততদিনের জন্য নূপুরটি তার বউয়ের কাছে রাখতে বলল সে। কেউ খোঁজ করতে আসলে পরে সেটাকে দিয়ে দেওয়া যাবে। বেশ, তবে দেখে রেখো, এই আমি গয়নার বাক্সে রাখলুম এটা। অবীন্দ্র আর হৈমন্তী তখনও ঘরে বসে নূপুরটা নিয়েই কথা বলছিল। ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পায় তারা। ও মা গো, কি সর্বনাশ হলো গো! তারপর তারা দুজনেই নিচে ছুটে যায়। অবীন্দ্র হৈমন্তীর সঙ্গে সঙ্গে তখন বড়তা সুন্দরী সুবর্ণলতা, সুধা, জমিদার মশাই সহ অনেকেই বেরিয়ে এসেছেন। মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে।
ঠিক তখনই দুজন লেঠেল ছুটতে ছুটতে এসে বলে, কর্তা শিগগিরই চলুন, সিংহদুয়ারের বাঁ দিকে যে মহল আছে সেখানে। যেখান থেকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান হলো। হ্যাঁ, ওখানেই। ওই মহলটা 12 মাস বন্ধই থাকে। তোমাদের বাড়ির লোক আসবে তাই খোলা হয়েছিল। খোকা, আমার মনে হচ্ছে ওখানে তো রোজ সন্ধ্যায় প্রদীপ দিয়ে আসা হয় একটা করে। আজ হয়তো সন্ধ্যার প্রদীপটা দিতে গিয়েই কিছু হয়েছে। আমারও তাই মনে হচ্ছে বাবা মশাই। চলুন। সকলে মিলে বাড়ির বাইরে এসে দেখে ওই মহলের ভিতরে একটা ঘরের সামনে বিশুদার বউ অন্নদা থরথর করে কাঁপছে, আর তার সামনে পড়ে আছে বিশুদার মৃতদেহ। মৃতদেহের বুকের কাছে বেশ কিছুটা অংশ খুবলানো, যেন কেউ শরীর থেকে সমস্ত মাংস খুবলে খেয়েছে, নাড়ি ভুড়ি ছেঁড়া। মৃত্যুর এই বিভৎসতা দেখে হৈমন্তী চমকে ওঠে। সে তার ছোট ননদিনী সুধার চোখে হাত চাপা দিয়ে তাকে সঙ্গে নিয়ে উপরে চলে যায়। উপরে উঠে যাওয়ার সময় হৈমন্তী লক্ষ্য করে একটা ছায়া যেন সরে গেল উপরে। জমিদার মশাইয়ের দাদা রমেন্দ্রমোহন এগিয়ে এলেন তখন। ভালো করে বিশুর মুখের দিকে তাকিয়ে বললে, এটা কোনো মানুষের কাজ নয়, দেখে মনে হচ্ছে কোনো পশুর কাজ। বিশুর মতো বিশ্বস্ত মানুষ, আমার নিজেরই কেমন শরীরটা খারাপ খারাপ লাগছে। জমিদারের ইশারায় দুজন লেঠেল এসে রমেন্দ্রমোহনকে ধরল। বাবা মশাই, আমার মনে হচ্ছে জ্যাঠামশাই ঠিক কথাই বলছেন। বিশুদার তো বয়স হয়েছে, তারপর সারাদিন জর্দা খয়ের খেয়েই চলেন। অন্ধকারে হয়তো দেখেনি। কিন্তু বাড়ির দালান অবধি চলে এসেছে, তার মানে তো বিষয়টা চিন্তার। লেঠেলদের সংখ্যা বাড়াতে হবে মনে হচ্ছে। বাইরে থেকে অন্দরে বেশি লেঠেলে মোতায়েন করতে হবে। তুমি কি বলো দাদা? আমিও তোর সঙ্গে একমত। বাড়িতে এতগুলো মানুষ থাকে, সাবধান হওয়া উচিত। আচ্ছা জ্যাঠামশাই, আমি বিষয়টা দেখছি। বাবা মশাই, আপনিও ঘরে যান। অভীন্দ্র এই কথা শুনে লেটেলদের সাথে কথা বলতে ছুটল। সন্দেহ কম বেশি থাকলেও বিশুদার মৃত্যুর পর তার মৃত্যুর কারণ বুঝতে বেশ কিছুদিন সময় লেগে যায়। এরপর একদিন মৃত্যুর কারণ জানা যায়। জমিদার বাড়ির বাগানে সেদিন দুপুর থেকে বসে একটানা আসন বুনছিল সুবর্ণলতা। এই আসনে সে তার গোপাল পাতবে এমনটাই তার মনোগত ইচ্ছা। আসন বুনতে বুনতে কখন যে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল তা তার খেয়ালই ছিল না। হঠাৎ একটা খসখস শব্দে তার হুঁশ ফেরে। বাগানের নিম গাছটার দিকে তাকাতেই ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে সে। কোথায় গেলে সব? তাড়াতাড়ি বাইরে এসো, খেয়ে ফেললে। মা, ভাই, কোথায় গেলে সব? এসো এসো তাড়াতাড়ি। সকলে তড়িঘড়ি ছুটে এসে দেখে বাগানের একদিকে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে সুবর্ণলতা। ভয়ে তার দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড়। আর বাগানের অন্যদিকে ঝোপঝাড়ের মধ্য থেকে বেরিয়ে আসছে একটা হিংস্র শিয়াল। তার দাঁত দিয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। সর্দার, শিয়ালটাকে ধরো। আচ্ছা সেতু কর্তা, যাচ্ছি। পারলে সঙ্গে আরো দুজনকে নাও। মা, দিদি এখানে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে। দিদিকে ধরে ঘরের ভেতর নিয়ে যাও। সুবর্ণলতাকে নিয়ে যাওয়ার সময় ও সে আঙুল দিয়ে কিছু একটা দেখাতে থাকে। হঠাৎ এতটা ভয় পেয়েই সাময়িকভাবে তার মুখ থেকে কথা আসে না। বাগান থেকে সকলে যখন ঘরের দিকে এগোবে তখনই হৈমন্তী বলে ওঠে, কিন্তু শেয়ালটার মুখে এমন রক্ত ছিল কেন? ঠিক সেই সময় জমিদার বাড়ির এক ঝির চোখে পড়ল। জঙ্গলের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে জমিদার বাড়ির আরেক লেঠেল ভুবন সর্দার। তারও শরীর অর্ধেকটা খোবলানো। পরপর দুটো মৃত্যুর খবরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল নীলকণ্ঠপুরে। বেশ কিছুক্ষণ পর লেঠেলরা ফিরে এসে জানালো, শিয়ালটাকে ধরা গেল না কর্তা, আধারে যেন মিশে গেছে সে। এরপর থেকে প্রত্যেকটা দিন স্বাভাবিক নিয়মেই কাটতে লাগলো, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গ্রামের বেশ কিছু সাহসী যুবক তাই রাত্রেবেলা দল বেঁধে শিয়ালটাকে খুঁজতে বেরোলো।
বেশ কিছু শেয়াল মারার পরে অবশেষে তারা ক্ষান্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। একদিন দুপুরে সুধা ঘরে বসে বই পড়ছিল। তখন সুধার চোখ যায় তার সামনে থাকা আয়নায়। সে লক্ষ্য করে তার ঠিক পেছনেই একটা কালো কুণ্ডলির মতো কিছু একটা রয়েছে। ভালো করে আয়না দিয়ে দেখতে চেষ্টা করে সে, একটা আবছা অবয়ব, অথচ পিছন ফিরে তাকাতেই আর কিছুই দেখতে পায় না। সুধা সেই সময় দৌড়াতে দৌড়াতে হৈমন্তীর কাছে যায় এবং জানায় মেজ দিদি এবং মেজ জামাইবাবু এসেছে। কই তারা? আমি নিচ থেকে দেখে এলুম, মায়ের ঘরে বসে কথা কইছে। তোমার জন্য না অনেক অনেক উপহার এনেছে, এক্ষুনি এলো বলে তোমার ঘরে। বৌমা, বরদা সুন্দরীর গলা শুনে মাথায় ঘোমটা টানল হৈমন্তী। হ্যাঁ মা। তোমার মেজ ননদ আর নন্দাই এসেছে। বিয়েতে তো তারা আসেনি, তাই এখন তোমাকে দেখতে এসেছে। এসো বাচ্চারা, ঘরে এসো। বরদা সুন্দরীর ডাকে ঘরে ঢুকল জমিদারের মেজ মেয়ে হেমাঙ্গিনী এবং তার বর বিহারীলাল। হেমাঙ্গিনী হৈমন্তীর হাতে কাঠের গহনাবর্তী একটা বাক্স তুলে দিয়ে বলল, এই নাও তোমার বিয়ের উপহার। এমন কপাল দেখো, 12 মাস শহরে কলকাতায় থাকি, অথচ তোমাদের বিয়ের সময়ই ওনাকে ব্যবসা সামলাতে বাইরে যেতে হলো। আমি শহরে থাকলে তাও না হয় আসতে পারতাম, কিন্তু আমাকেও ওনার সঙ্গে পাঠিয়ে দিলেন শাশুড়ি মা। তাই আর তোমার এই চাঁদপানা মুখটা দেখা হলো না। হৈমন্তী তার ননদ এবং নন্দাইকে প্রণাম করল। তারপর মেজ নন্দিনীর সঙ্গে গল্প চলল। পরদিন দুপুরবেলা বাড়ির পুরুষেরা যখন কাচারিতে আছে, মেয়েরা রান্নায় ব্যস্ত, তখন হৈমন্তীর একবার নিচে নেমে আসে। ঠিক সেই সময় তার শরীরটা হঠাৎ ভার হয়ে আসে, গায়ে জ্বর জ্বর বোধ করে সে। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই। বিয়ের ধকল, তারপর নতুন সংসারে এসে একটার পর একটা অঘটন। ভারী চিন্তায় আছো বুঝতে পারছি। তুমি বরং ঘরে যাও, একটু বিশ্রাম করো, বুঝেছো? হেমাঙ্গিনীকে বান্ধবীর বাড়ি দিয়ে এসে বিহারীলাল তখন বাড়ি আসে। সে লক্ষ্য করে দোতলার বারান্দা দিকে হেঁটে নিজের ঘরের দিকে যাচ্ছে হৈমন্তী। বেশ কিছুক্ষণ পর বিহারীলালও চুপি চুপি হৈমন্তীকে অনুসরণ করে সেখানে যায়। ঘরের দরজাটা সামান্য ফাঁক করে বিহারীলাল ঘরের মধ্যে ঢুকে পড়ে। গায়ে হালকা চাদর টেনে শুয়ে আছে হৈমন্তী। দরজা খোলার শব্দে সে সুধা ভেবেই আর কিছু বলে না। বিহারীলাল ঘরের দরজা ছিটকানি লাগিয়ে দেয়। তার চোখ দুটো দিনের আলোতেও যেন জল জল করে ওঠে। মুখে ফুটে ওঠে বিকৃত কামনা। জিভ দিয়ে নিজের হাতটা চেটে নেয় সে। হৈমন্তী বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলে, তোমার শরীর খারাপ শুনলাম। সত্যি শালাবাবু যেন কি সুন্দরী বউ, কোথায় পিছন পিছন থাকবে তা না একা ফেলে রেখেছে। তোমাকে একা উপরে উঠে আসতে দেখেই তো আমি এলাম। তোমার জন্য একটা হীরের আংটি এনেছি, দেখি তোমার হাতটা বার করো, আমি নিজে হাতে পরিয়ে দিচ্ছি। বলতে বলতেই বিহারীলাল এবার হৈমন্তীর চাদরের মধ্যে হাত ঢুকিয়ে হাতের উপর হাত রাখল। অমনি ধরফর করে উঠে বসল হৈমন্তী। এসব কথা শুধু তোমার আর আমার গোপন। বলতে বলতে জিভটা আটকে গেল বিহারীলালের। হৈমন্তী উঠে বসার পরই একবার ওর মুখের থেকে চাদরটা খসে পড়েছে। বিহারীলাল বিস্ফারিত চোখে দেখল তার সামনে হৈমন্তী বসে নেই। হৈমন্তী জায়গায় বসে আছে একটা পৈশাচিক নারী মূর্তি, যার ঘাড়টা সামান্য বাঁ দিকে কাত করা, আর চোখের মণি দুটো জবা ফুলের মতো টকটকে লাল, মুখে বাঁকা হাসি আর জিভ লক লক করে এগিয়ে আসছে। বিহারীলাল দেখল এটা হৈমন্তী আর তার শালাবাবুর ঘর নয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরের চেহারা বদলে যেতে লাগলো। ভয়ে আতঙ্কে বিহারীলাল ছুটতে থাকলো। সন্ধ্যা নামতেই রায়চৌধুরী বাড়িতে শাকের আওয়াজ শোনা গেল। আর কিছুক্ষণ পরেই উঠল কান্নার রোল। জমিদার বাড়ির পুকুর ঘাটে সন্ধ্যায় মোক্ষদা প্রদীপ দিতে গিয়েছিল। তখনই সে দেখতে পায় বিহারীলালের ক্ষত বিক্ষত খুবলে খাওয়া দেহ। বিহারীলালের মৃতদেহের সঙ্গে আগের দুটো মৃতদেহের অদ্ভুত মিল দেখে
সকলেই বেশ ভয় পেয়ে যায়। হেমাঙ্গিনী বান্ধবীর বাড়িতে গিয়েছিল। বাড়ি ফিরতেই হই হট্টগোল শুনে সে দৌড়ে ছুটে আসে পুকুর পাড়ে। বিহারীলালের দামি সিল্কের পাঞ্জাবি রক্তে লাল হয়ে উঠেছে দেখেই বিহারীলালের বুকের উপর আছাড় খেয়ে পড়ে কাঁদতে শুরু করে সে। এভাবেই একটার পর একটা মৃত্যু জমিদার বাড়ি সহ পুরো গ্রামটাকে তোলপাড় করে তোলে। সেই হিংস্র শিয়ালটাকে ধরবার জন্য জমিদার মশাই লেঠেলরা রাত জেগে থাকে। এরপর একদিন বরদা সুন্দরী লক্ষ্য করে হৈমন্তী বিড়বিড় করে কথা বলছে। প্রথম দিকে বরদা সুন্দরী এই বিষয়টাকে খুব একটা আমল দেয়নি। তিনি ভেবে নেয় যে এত ভয়ে আতঙ্কে মেয়েটা বোধহয় সব কিছু গুলিয়ে ফেলেছে। কিন্তু তারপর তিনি ধীরে ধীরে হৈমন্তীর দিকে লক্ষ্য রাখতে রাখতে বুঝতে পারে হৈমন্তীর চেহারা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তার চোখের তলায় কালি পড়েছে। একদিন রাত্রিবেলায় দোতলার ঘরে ওঠার সময় তিনি দেখেন হৈমন্তী তেতলার ঘরে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন। অন্য সময় হলে বরদা সুন্দরী উপরে উঠতেন না, কিন্তু আজ নজর রাখার জন্যই তিনি 3 তলায় উঠলেন। ওপরে উঠতেই তিনি দেখলেন একটা সোনালি রঙের নূপুর পরে ঘুরে বেড়াচ্ছে হৈমন্তী। দূর থেকে দেখে মনে হচ্ছে সে বেশ খুশি। কাছে যেতেই বরদা সুন্দরী লক্ষ্য করলেন হৈমন্তী কটমট করে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। তার মুখময় রক্ত, সেই রক্ত থুতনি দিয়ে টপ টপ করে এসে পড়ছে তার শাড়িতে। হৈমন্তীর চোখের হিংস্রতা দেখে বরদা সুন্দরী আঁতকে ওঠেন। হৈমন্তী চলে গেলে বরদা সুন্দরী 3 তলা তার ভাসুরের ঘরে ছুটে গিয়ে দেখলেন ভাসুরের খুবলে খাওয়া ক্ষত বিক্ষত দেহ। কেউ যেন ভেতর থেকে নারী ভুড়ি ছিঁড়ে খেয়েছে। বরদা সুন্দরী সেই সময় শিক্ষিতা নারী, তার উপর সুদক্ষ গৃহিণী, 3 সন্তানের মা। 2 2 4 করতে আর দেরি হলো না। তাই বরদা সুন্দরী তখনই চিৎকার করে বাড়ির সকলকে ডাকতে শুরু করলেন। অভি, সুবর্ণ, শুনছিস? মোক্ষদা, তোরা কর্তামশাইকে খবর দে। গিন্নিমার ডাক শুনে সকলেই উপরে ছুটে এলো 3 তলায়। সবশেষে এলো জমিদার মশাই আর অভীন্দ্রমোহন। জ্যাঠামশাই এইরকম অবস্থা দেখে অভীন্দ্র থ হয়ে গেল। বরদা সুন্দরী তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর ছেলের কাছে গিয়ে তার হাত দুটো ধরে বললেন, একটা কথা বলবো, রাখবি? বলো মা। একবার জটা তান্ত্রিককে খবর দিবি। সে এখানে কি করবে? সে এলেই জানতে পারবি। গিন্নি, তুমি এসব কি বলছো? এটা কোনো মানুষের কাজ না, তুমি ঠিক বলেছ, কিন্তু একজন মানুষ তখনই এমনটা করতে পারে যখন তার ভেতরে কোনো অমানসিক শক্তি ভর করে। সে রাতে জমিদার মশাই তার দাদার ক্রিয়াকর্ম সারলেন, আর তার পরের দিনে তিনি ডেকে পাঠালেন জটাতান্ত্রিককে। জটাতান্ত্রিক যজ্ঞের আয়োজন করলেন। চারদিক ধূপ ধুনুর গন্ধে ভরে গেল। হ্রিং ফর স্বাহা, হ্রিং হ্রিং চামুন্ডা ওই বিচ্ছে, ওম লং ওম জাং ফর স্বাহা। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরে সকলে দেখল দিনের বেলায় আকাশ অন্ধকার হয়ে এসেছে। ঠিক সেই সময় হৈমন্তী ছটফট করতে শুরু করলো। অবীন্দ্র তখন ছুটে এসে হৈমন্তীকে ধরতে চাইলে বরদা সুন্দরী তাকে বাধা দেয়। এখানে কোনো কিছুতে বাধা দিও না, যা হচ্ছে সকলের ভালোর জন্য হচ্ছে। হৈমন্তী এক সময় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। ঠিক সেই সময় একটা কালো কুচকুচে পাখি উড়ে এসে বসল যজ্ঞস্থানে। তার চোখ দুটো লাল। তারপর সেই পাখিটা ধীরে ধীরে রূপ বদলে হয়ে উঠল একটা শেয়াল। তার দাঁতের কষ পেয়ে রক্ত বেরোচ্ছে। আর তারপরে সেই শেয়াল গিয়ে প্রবেশ করল হৈমন্তীর মধ্যে। হৈমন্তী উঠে দাঁড়ালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে গেল। এই দৃশ্য দেখে সকলে অবাক হয়ে গেল। অবাক হওয়ার কিছু নেই, আমি আগেই জানতাম যে বৌমার মধ্যে দিয়েই। কথাটা শেষ করতে পারল না বরদা সুন্দরী। জটাতান্ত্রিক যোগে আহুতি দিয়ে বলল, তার মানে তুই এতদিন বৌমার শরীরে ছিলিস, ওর মধ্যে দিয়ে কাজ করেছিস? হ্যাঁ, আমার একটা শরীর দরকার ছিল ভীষণ। এই মেয়েটা ভীষণ দুর্বল। আমি ওকে প্রথম থেকেই নজর রেখেছিলাম। আমি জানতাম আমি ওর মধ্যে ঢুকতে পারবো।
কি করে বস করলি ওকে? নূপুর, আমার রূপোর নূপুর, আমার নূপুরটা ও জঙ্গলে কুড়িয়ে পেয়ে সঙ্গে করে নিয়ে এসেছিল। কই, তুই তো আমাকে বলিসনি খোকা। আমি বুঝতে পারিনি মা বিষয়টা এত গুরুতর হবে। তুই কে? কেন ওই মন্দির শরীরে ঢুকে এই নিরীহ মানুষগুলোকে মারলি? কেন মারলি বল? কি দোষ ছিল এদের? জিজ্ঞেস করলো জটাতান্ত্রিক। কে নিরীহ? কে? বিশু, ভুবন লেঠেল, বিহারীলাল না রমেন্দ্র মোহন? সব কটা শয়তান, সব কটা শয়তান। আমি নিজে হাতে ওদের শাস্তি দিয়েছি। মরতে ওদের হতোই, দুদিন আগে বা পরে। কেন? এরা তোর কি ক্ষতি করেছে? সত্যি 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 আমি কেন বলবো? সত্যি বলার জন্য তো একজন আছে, অভীন্দ্রমোহন। সত্যিটা বলে দে এবার তুই। আর কতদিন মিথ্যে বলবি? কতদিন? সঙ্গে সঙ্গে হৈমন্তীর হাতটা লম্বা হয়ে অভীন্দ্রের গলা চেপে ধরল। আমি জমিদার মশাই, আপনি আমাকে চেনেন? আমি শিউলি। হ্যাঁ, সে কি চমৎকার গান গাইতো যে, সেই শিউলি? বেনারসের ঘাটে বসে ভিক্ষা করতো সে। আমি তাকে নিয়ে এসেছিলাম এখানে আমার মহলে থেকে সে গান গাইতো। কিন্তু শিউলি তো জমিদার বাড়ির টাকা পয়সা চুরি করে অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সেই জন্যই তো আমি মহলটা বন্ধ করে দিয়েছিলাম। মিথ্যে জমিদার মশাই! আপনার দাদা, আপনার ছেলে, আদরের জামাই আর লেঠেলরা মিলে আপনাকে মিথ্যে বলেছিল। জিজ্ঞেস করুন ওদের সত্যিটা কি, জিজ্ঞেস করুন। অভীন্দ্র, সত্য বলো। বলছি বাবা। শিউলি যখন সিংহদুয়ারের পাশের ওই মহলে গিয়ে উঠল, তখন তুমি আর জ্যাঠামশাই দুজনে সেখানে যেতে গান শুনতে। আমিও মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে যেতাম, ওর গান শুনতে নয়, শিউলিকে দেখতে। আমার সঙ্গে সঙ্গেই জামাই দাদাও যেত, কিন্তু তোমার ভয় সরাসরি কখনো আমরা সেখানে যেতে পারিনি। তারপর তুমি আর মা তীর্থে গেলে, তখন সেজ জামাই দাদা। কি হলো বলো, থামলে কেন? আমি বলছি, আপনার জামাই জোর করে নাচমহলে চলে আসে আর আমার সঙ্গে জবরদস্তি করে। আমি এরপর কাঁদতে কাঁদতে আপনার দাদার কাছে যাই প্রতিবাদ করতে। তখন সেখানে আপনার ছেলেও ছিল। আমার কান্না শুনে প্রতিকার করার বদলে আপনার দাদা আর ছেলে মিলে আবারও আমার সর্বনাশ করে। সকলের অত্যাচারে আমি যখন মারা যাই, তখন শিলনোড়ার বাগানের মাটিতে আমাকে পুঁতে রাখে। আর আপনি এলে বলে যে আমি টাকা চুরি করে অন্যের সঙ্গে পালিয়েছি। আমি গত 7 বছর ধরে প্রতিশোধের উপায় খুঁজছিলাম। তারপর এই মেয়েকে দেখে বুঝতে পারলাম, এই মেয়ের মধ্যে দিয়েই আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারবো। এরপর তান্ত্রিক অন্তিম আহুতি দিল যজ্ঞে। ওম নরসিংহ দেবায় নমঃ, ওম জ্বালামোখিনে স্বাহা। তখন হৈমন্তীর চোখ দুটো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে অভীন্দ্র একবার শূন্যে উঠে আচার খেয়ে পড়ল, আর বড় বউ হৈমন্তীর জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। জ্ঞান ফিরে এলে হৈমন্তী আর 5টা সাধারণ মানুষের মতোই ব্যবহার করল। জমিদার বাড়ির মানুষেরাও বুঝতে পারল তার কোনো দোষ নেই, তাই তারাও তাকে আপন করে নিল আবার আগের মতো। কিন্তু সেই দিনের পর জমিদার বাড়ির বড় ছেলে অভীন্দ্র শয্যাশয়ী হয়ে বিছানায় পড়ে গেল, আর দীর্ঘ 7 বছর রোগে ভুগে সে মারা গেল। এভাবেই তার পাপের একটা অধ্যায় শেষ হলো। অন্যদিকে জমিদার মশাইয়ের বয়স বাড়লে
হৈমন্তী সুধাময়ীর জোড়া সন্তানের মধ্যে একটি সন্তানকে দত্তক পুত্র হিসাবে নিয়ে জমিদারির কাজে সামলাতে লাগালেন। শুনছিলেন লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে আজকের একটি বিশেষ গল্প বউরানী। আজকে গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন ইউটিউব কমেন্ট সেকশনে। আপনি কোথা থেকে আমাদের গল্পটা শুনছেন সেটা আমাদের ইউটিউবে কমেন্টে জানাবেন, এবং আমাদের এই আজকের গোটা গল্পটাকে আপনি এই 10-এর মধ্যে কত র্যাঙ্ক করবেন সেটাকে ওই একটা রেটিং দেবেন আমাদের ইউটিউবের স্টোরিতে, এবং কীরকম কীরকম গল্প আপনি শুনতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য চললাম। আজকে আর কোনো রকমের শাউট আউট সেকশন রাখছি না, আপনারা অনেক অনেক কমেন্ট করো। যেটা বললাম, আপনি এখন আমাদের গল্পগুলো কিন্তু স্পটিফাইতেও শুনতে পাবেন। তো ডেসক্রিপশন বক্সে আমাদের স্পটিফাই অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রইলো, সেখানে গিয়ে আমাদের একটু ফলো করে দিন। আপনি আমাকে চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও খুঁজে পেতে পাওয়াটা কিন্তু খুব সহজ, সেখানে যান এবং আমাদেরকে ফলো করুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে শুনতে থাকুন আমাদের এই বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।